প্রিয় আমার সকল সাবস্ক্রাইবাররা, আশা করি তোমরা ভালো আছো। আমার ইতিপূর্বে দুটো ভিডিও দেখে নিয়েছো। তক্ষশিলা সম্পর্কে আমি আলোচনা করছি। আমাদের দেশ, আমাদের মা, এই ভারত মাতার প্রাচীন ইতিহাস জানতে কার না ইচ্ছা করে। এই ইতিহাস বৃহৎ ইতিহাস। পৃথিবীর যে সমস্ত প্রাচীন সভ্যতাগুলো আছে তার মধ্যে অবশ্যই অন্যতম সভ্যতা এই ভারতবর্ষের সভ্যতা, যার বিকল্প নেই। তাই আমি সেই সভ্যতার কিছু অংশ পাঠ আমি তুলে ধরার চেষ্টা করছি বিভিন্ন বই পড়ে। তার মধ্যে অন্যতম একটি বই পড়ে আমি তার আলোচনা করছি। সেই বইটা হলো উদ্বোধন পত্রিকা। এছাড়া আরও কিছু বই, আমি এই বই থেকেই এর সম্পর্কে কিছু জ্ঞান নিয়ে আরও অন্য বইগুলো ঘেঁটে আমি তার সম্পর্কে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা শুনতে থাকো। আজ তৃতীয় পর্ব, বিখ্যাত বিশ্ববিদ্যালয় তক্ষশিলা সম্পর্কে আলোচনা। আজকের বিষয় তক্ষশিলার বিদ্যার্থী জীবনের বিবিধ বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা আজকের শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের যে বৈশিষ্ট্যগুলো দেখি তার থেকে আজ থেকে প্রাচীন ইতিহাসে এই তক্ষশিলা বিদ্যার্থীরা কী করতো তার আলোকপাত আমি করছি। দেখো কেমন লাগে তোমাদের। তোমরা অবশ্যই আমাকে তোমাদের সাথে রেখো, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। চলো বন্ধুরা শুরু করি। বিদ্যার্থী জীবনের কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করছি। তক্ষশিলায় অধ্যয়নের জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন শ্রেণী ও সামাজিক মর্যাদা প্রাপ্ত পরিবারের যোগ্যতা সম্পন্ন ছাত্ররা আসত। শিক্ষাগত উৎকর্ষের পাশাপাশি এর সুগম অনুকূল অবস্থানের দরুন আফগানিস্তান, মধ্য এশিয়া শিক্ষার্থীরাও এখানে আসত। স্থানীয় বিদ্যালয়ে শিক্ষা সমাপ্ত করে এই মেধাবী শিক্ষার্থীরা নিজেদের আরও সমৃদ্ধ করে তুলতে উচ্চশিক্ষার জন্য তক্ষশিলায় আসত। এর ফলে দেশের বিভিন্ন অঞ্চলে অবস্থিত বিভিন্ন শিক্ষা কেন্দ্র যেন তক্ষশিলা শিক্ষা ব্যবস্থার সাথে অদৃশ্য সূত্রে আবদ্ধ হয়ে পড়ে। এইভাবেই তক্ষশিলা ভারতের বৃহত্তর জ্ঞান চর্চা ও সারস্বত পরিমণ্ডলে এক কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হিসাবে নিজের বৌদ্ধিক আধিপত্য বিস্তার করে। জাতক থেকে জানা যায় তক্ষশিলার উচ্চশিক্ষা গ্রহণে শিক্ষার্থীরা ন্যূনতম বয়সসীমা ছিল 16 বছর। পরিণত বয়সের শিক্ষার্থীরা তাদের গৃহ থেকে দূরবর্তী স্থানে উচ্চতর শিক্ষার জন্য যে প্রেরিত হতো তা এই বয়ক্রমে স্পষ্ট হয়ে ওঠে। শিক্ষকের অনুমতি নিয়ে শিক্ষার্থীরা তক্ষশিলা শিক্ষাঙ্গনে অধ্যয়নের সুযোগ পেত। শিক্ষার শুরুতে পঠন পাঠনের যাবতীয় খরচ অগ্রিম জমা দেওয়ার নিয়ম ছিল। এর মোট খরচ ছিল প্রায় তখনকার হিসাবে 1000 মুদ্রা এবং অর্থের পাশাপাশি শিক্ষককে নানাভাবে সেবাদানের আচার প্রচলিত ছিল। তক্ষশিলাতে যে বিত্তবান ছাত্ররা আচার্যকে 1 সহস্র মুদ্রা অগ্রিম প্রদান করত তারা গুরুগৃহে জ্যেষ্ঠ পুত্রবৎ গণ্য হতো। কোনো দৈহিক শ্রমদান থেকে তারা বিরত থাকত এবং পুরো সময় অধ্যয়নে ব্যয় করত। দুস্থ ও মেধাবী ছাত্রদের জন্য শিক্ষাঙ্গনে দরজা উন্মুক্ত ছিল। এক্ষেত্রে অর্থ প্রদানের অসমর্থ শিক্ষার্থীদের বিশ্বাস করা হতো শিক্ষা সম্পন্ন হলে তারা শিক্ষককে বাকি অর্থ প্রদান করবে। এই বিশ্বাস রক্ষার্থে বারাণসীর এক শিক্ষার্থী তক্ষশিলাতে শিক্ষা সম্পন্ন করে গাঙ্গেয় অববাহিকার দূরবর্তী স্থানে গিয়ে ভিক্ষা করে উপার্জিত অর্থ শিক্ষককে প্রণামী দিয়েছিল। বুঝতে পারছো ছাত্ররা? তক্ষশিলায় শুধু রাজপুত্রদের জন্য পৃথক শিক্ষা প্রতিষ্ঠান ছিল। সেখানে রাজপুত্রের সংখ্যা ছিল প্রায় আনুমানিক 101। পরে কুরু ও বারাণসী রাজ্যের রাজপুত্রগণ শিক্ষা লাভের জন্য এখানে যোগ দিলে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয় 103। বুঝতে পারছো তোমরা? তক্ষশিলায় এক শ্রেণীর ছাত্র ছিল যারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় শিক্ষালাভ করত। যেমন প্রতিভাবান এক ব্রাহ্মণ সন্তানকে বারাণসীর রাজা ধনুর্বিদ্যায় আরও কুশলী করে ওঠার জন্য তক্ষশিলায় পাঠিয়েছিলেন। যখন কোনো রাজকুমার শিক্ষালাভের জন্য তক্ষশিলায় প্রেরিত হতো তখন তার সহচরেরাও এই শিক্ষাঙ্গনে সহপাঠীদের অধ্যয়ন করতে যেত। এক্ষেত্রে রাষ্ট্রই সাধারণত এদের খরচ বহন করত। যেমন রাজগৃহ ও বারাণসী রাজপুত্ররা
তক্ষশিলায় শিক্ষালাভের জন্য প্রেরিত হলে রাজপুরোহিতের পুত্রেরা তাদের সহপাঠী হয়েছিলেন। তক্ষশিলাতে গুরুগৃহে অন্তেবাসী থাকায় কোনো বাধ্যবাধকতা ছিল না। দিনের বেলায় শিক্ষার্থীরা পঠন পাঠন করার পরে সন্ধ্যায় নিজেদের বাসস্থানে ফিরে যেত। এমন উদাহরণও রয়েছে। বারাণসী রাজপুত্র জুনোহা যেমন নিজের স্বতন্ত্র বাসগৃহ থেকে তক্ষশিলায় শিক্ষালাভ করেছিলেন। তবে এই আর্থিক সঙ্গতি বোধহয় সবার ছিল না, সাধারণ পরিবারের শিক্ষার্থীদের ছিল না বলেই মনে হয়। তক্ষশিলায় রাজপুত্রদের অবশ্য অনাড়ম্বরে সাধারণ জীবনযাপন করতে হতো। বারাণসীর রাজা তার পুত্রকে তক্ষশিলায় পাঠিয়েছিলেন শুধু একজোড়া খড়ম, একটি তালপাতার ছাতা ও 1 সহস্র মুদ্রা দিয়ে। আচার্যদেবকে পঠন পাঠনে খরচ বাবদ 1 সহস্র মুদ্রা প্রদানের পর রাজপুত্রদের কাছে কানাকড়িও থাকেনি। তক্ষশিলার শিক্ষা ব্যবস্থা শুধু উচ্চ শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ ছিল না। বিভিন্ন প্রাচীন উপাত্ত থেকে জানা যায় রাজন্য, অভিজাত, বণিকদের পাশাপাশি বস্ত্রকার, এমনকি ধীবর পরিবারের সন্তানও তক্ষশিলায় শিক্ষালাভের সুযোগ পেয়েছিল। একমাত্র অস্পৃশ্যরাই তক্ষশিলা শিক্ষালাভের জন্য প্রবেশাধিকার পেত না। কথিত আছে শুধু চণ্ডাল সন্তান নিজেদের পরিচয় গোপন করে ব্রাহ্মণ সন্তানরূপে তক্ষশিলায় আইনশাস্ত্র শিক্ষার সুযোগ পেয়েছিল। কিন্তু কিছুদিনের মধ্যেই সান্ধ্যকালীন আহারে এক অসতর্ক মুহূর্তে তাদের প্রকৃত পরিচয় প্রকাশিত হলে তারা সেখান থেকে বিতাড়িত হয়। তক্ষশিলার জ্ঞানচর্চার পাশাপাশি চরিত্র গঠনে গুরুত্ব দেওয়া হতো। প্রয়োজনে শারীরিক শাস্তি দেওয়ারও ব্যবস্থা ছিল। জনৈক রাজপুত্রকে যেমন তার চৌর্যবৃত্তির জন্য শিক্ষক রীতিমতো বেত্রাঘাত করেছিলেন। একাধিকবার বারণ করার পরেও সে নিজেকে সংযত করতে ব্যর্থ হলে ক্রোধান্বিত শিক্ষক তাকে শাস্তি দিয়েছিলেন। তক্ষশিলার বিদ্যার্থীরা শিক্ষান্তে যেমন রাষ্ট্রের সর্বোচ্চ স্তর থেকে সমাজ জীবনে নানা স্তরে নিজেদেরকে কৃতিত্বের সাথে প্রতিষ্ঠিত করতে প্রয়াসী হতো, তেমনি অনেকে আবার আধ্যাত্মিকতার প্রভাবে তাদের জীবন বেছে নিত। মহত্তর দার্শনিক ও ধর্মীয় পথ সন্ধানে এই পরিব্রাজক সন্ন্যাসীদের ব্যক্তিত্বের অমোঘ আকর্ষণে বহু মানুষ তাদের গুরুরূপে বরণ করত। আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে ছাত্ররা গুরুগৃহে থাকতো বা পাঠ্যক্রম গ্রহণ করত, বিশ্ববিদ্যালয় কিভাবে চলতো, তারা শিক্ষা ব্যবস্থায় গুরুরা ছাত্রদের সঙ্গে কেমন ব্যবহার করত। এবার যেটা তক্ষশিলার আর একটা দিক আমি বলছি, মেধাজীবী শিক্ষক ও মেধাবী শিক্ষার্থী নিয়ে আলোচনা করব। শুনতে থাকো তোমরা। জ্ঞানচর্চার পীঠস্থান হিসাবে তক্ষশিলার বিশ্বব্যাপী প্রসিদ্ধির পিছনে শিক্ষকদের দক্ষতা, বিশেষজ্ঞতা ও কর্তৃত্বের এক ভূমিকা ছিল। খ্যাতিমান শিক্ষকদের আকর্ষণে রাজ পরিবার থেকে সাধারণত পরিবারের শিক্ষার্থীরা ভারত সহ বিশ্বের নানান প্রান্ত থেকে তক্ষশিলায় আসত। শিক্ষাক্ষেত্রে স্বশাসিত কর্তৃত্ব ও পাণ্ডিত্যের স্বীকৃতি প্রাপ্ত ও শিক্ষকদের উপস্থিতিতেই তক্ষশিলাকে ভারতীয় উপমহাদেশে বৌদ্ধিক রাজধানী করে তুলেছিলেন। খ্রিস্টপূর্ব 5ম শতকের কিংবদন্তি এক ব্যাকরণবিদ তক্ষশিলা বিশ্ববিদ্যালয় শিক্ষক ছিলেন। তিনি পাণিনি শিক্ষকতার পর্বেই তার অনন্য কীর্তি অষ্টাধ্যায়ী রচনা করেন। বুঝতে পারছো তোমরা, যার মধ্যে সংস্কৃত ব্যাকরণের সূত্র 8 খণ্ডে সংকলিত হয়েছে। এই সংস্কৃত ভাষা থেকে ব্যাকরণের বিবর্তনে তার অষ্টাধ্যায়ী মৌলিক উৎসরূপে পরিগণিত হয়। বর্তমানে বিশ্রুত বুদ্ধিজীবী ও শিক্ষাবিদ নোয়াম চমস্কি ভাষাতত্ত্বের উৎপত্তির জন্য পাণিনির অবদানকে অপরিসীম বলে গণ্য করেছেন। চিকিৎসা শাস্ত্রের জনক, আয়ুর্বেদের প্রতিষ্ঠাতা চরক ছিলেন এই কালজয়ী কিংবদন্তি, যিনি ভারতের প্রাচীনতম চিকিৎসা শাস্ত্রের চরক সংহিতা রচনা ও সম্পাদনের মধ্যে দিয়ে ব্যতিক্রমী মেধার সাক্ষ্য রেখেছেন। কয়েকটি ঐতিহাসিক সূত্র থেকে মনে হয় চরক কিছুকালের জন্য এক পরিব্রাজক পণ্ডিত রূপে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চার শরিক হয়েছিলেন। চাণক্য বা বিষ্ণুগুপ্ত, যিনি কৌটিল্য নামে সর্বজন বিদিত, তক্ষশিলায় উচ্চশিক্ষা গ্রহণ করেছিলেন। তারপর এখানেই আচার্যরূপে রাষ্ট্রতত্ত্বে পাঠদান নিয়োজিত ছিলেন। খ্রিস্টপূর্ব 3য় শতক থেকে রাষ্ট্রতত্ত্ব বিষয়ক অর্থশাস্ত্র রচনা করেন।
মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য তক্ষশিলাতে চাণক্যের সংস্পর্শে এসে তার কাছে শিক্ষা লাভ করেন। চাণক্য ছিলেন রাজনির্মাতা, যার কৌশল ও বিচক্ষণতা চন্দ্রগুপ্ত মৌর্য মগধের সিংহাসনে অধিষ্ঠিত হয়েছিলেন। তিনি চন্দ্রগুপ্তকে পাটলিপুত্র অভিমুখে অগ্রসর হওয়ার পূর্বে উত্তর পশ্চিম ভারতকে নিজ নিয়ন্ত্রণে আনার নির্দেশ দিয়েছিলেন। সেই সাথে প্রশাসনিক বিষয়েও পরামর্শ দিয়েছিলেন। তিনিই ছিলেন সর্বপ্রথম রাজনৈতিক চিন্তাবিদ, যিনি কয়েকটি রাজ্যকে ঐক্যবদ্ধ করে প্রথম অখণ্ড সাম্রাজ্যের রচনা করেছিলেন। খ্রিস্টীয় 3য় শতকে বৌদ্ধ পরিব্রাজক পণ্ডিত হিউয়েন-সাংয়ের লেখা থেকে তক্ষশিলায় বিখ্যাত আচার্য কুমারলতা সম্পর্কে জানা যায়। সৌত্রান্ত্রিক ঘরানার প্রতিষ্ঠাতা এই শিক্ষকের প্রগাঢ় পাণ্ডিত্যের আকর্ষণে সুদূর চীন থেকে ছাত্ররা ছুটে আসত। তক্ষশিলার মেধাজীবী শিক্ষকেরা তাদের মেধাবী শিক্ষার্থীদের মনন ও প্রতিভাকে সযত্নে লালন করতেন। পাণিনির অষ্টাধ্যায়ীর ওপর অন্যতম শ্রেষ্ঠ টিকা মহাভারতের রচয়িতা পতঞ্জলি তক্ষশিলার উচ্চতর শিক্ষা সম্পন্ন করেছিলেন। কৌশলরাজ মহাকৌশলের পুত্র যুবরাজ প্রসেনজিৎ তক্ষশিলার বিদ্যার্থী ছিলেন। শিক্ষা সমাপন করে ফিরে আসার পর বিভিন্ন কলায় তার পারদর্শিতা মুগ্ধ হয়েছিলেন। তখনকার কৌশলের রাজা হিসাবে ঘোষণা করেছিলেন। পরে মহাকৌশল বা প্রসেনজিৎকে কৌশল রাজা করা হয়। লিচ্ছিবির গোষ্ঠীপতি মাহালি এবং মল্ল রাজকুমার বন্ধুরা তক্ষশিলার প্রসেনজিতের সহপাঠী ছিলেন। পালি ঐতিহ্য অনুসারে অঙ্গুলি মাল তক্ষশিলার নিজের মেধার জন্য গুরুর প্রিয় ছাত্র হয়ে উঠেছিলেন, কিন্তু তার ঈর্ষান্বিত সহপাঠীরা গুরুর মন বিষিয়ে দিলে তিনি অঙ্গুলি মিলালের কাছে গুরুদক্ষিণা বাবদ 1000 মানুষের ডান হাতের আঙ্গুল দাবি করেন। গুরুর ইচ্ছা পূরণের জন্য অঙ্গুলিমাল কুখ্যাত দস্যুতে পরিণত হন। শেষে ভগবান বুদ্ধ তাকে আপন শিষ্যরূপে গ্রহণ করে উদ্ধার করেছিলেন। বিম্বিসারের পুত্র রাজকুমার অভয়ের আগ্রহে ও পৃষ্ঠপোষকতায় জীবক নির্বিচ্ছিন্নভাবে 7 বছর তক্ষশিলা থেকে চিকিৎসাশাস্ত্র অধ্যয়ন করেন। তার গুরু ছিলেন মহর্ষি আত্রেয়। আয়ুর্বেদ শাস্ত্রে যার অগাধ ব্যুৎপত্তি ছিল। কথিত আছে আত্রেয় একবার শিষ্য জীবককে তক্ষশিলা শহরে পার্শ্ববর্তী 15 মাইলের মধ্যে যত ভেষজ তরু ও লতা রয়েছে সেই সবের ঔষধগুলির ব্যাখ্যা জানতে চেয়েছিলেন। 4 দিন পর জীবক ফিরে এসে গুরুকে তা সবিস্তারে ব্যাখ্যা শোনান। এমন কোনো গাছরা অবশিষ্ট ছিল না যা ঔষধি গুণহীন, তিনি জানতেন না। মহর্ষি আত্রেয় এর পরে তাকে স্বতন্ত্রভাবে চিকিৎসাশাস্ত্র অনুমতি দেন এবং জীবক অসামান্য চিকিৎসক রূপে খ্যাতি লাভ করেন। তক্ষশিলার মেধাজীবী ও হৃদয়বান আচার্যদের বৌদ্ধিক উত্তরাধিকার বহন করেছিলেন তাদেরই মেধাবী ছাত্ররাই। সুখবিহারী জাতক এ উল্লেখ রয়েছে, আচার্য তার সবচেয়ে জ্ঞানবান ও বয়োজ্যেষ্ঠ শিষ্যকে সহ আচার্যের দায়িত্বভার দিতেন। উদ্দালক জাতক থেকে জানা যায় এই পীঠটি আচার্যকে অন্যান্য শিক্ষার্থীরা অত্যন্ত শ্রদ্ধার সাথে দেখত। মহাধম্মপাল জাতকের কাহিনী অনুসারে তক্ষশিলা এক আচার্যকে জরুরি প্রয়োজনে বারাণসী যেতে হলে তিনি অন্তর্বর্তী পর্বে পীঠটি আচার্য রূপে এক বর্ষিয়ান মেধাবী ছাত্রকে মনোনীত করে তার হাতে শিক্ষাকেন্দ্রে প্রায় 500 শিক্ষার্থী দায়িত্বভার দিয়ে যান। মহাসুত সোম জাতক অনুসারে বিদ্যান রাজপুত সুত সোম ছিলেন গুরুর অত্যন্ত প্রিয় পাত্র। তিনি প্রথমে নিজের প্রিয় সহপাঠীদের ব্যক্তিগতভাবে পড়াতেন, পরে গুরুগৃহে শিক্ষার্থীদেরও শিক্ষাদান করেছিলেন। গুরু অন্য শিক্ষার্থীদের শিক্ষাদান করেছিলেন। গুরু শিষ্য পরম্পরায় আচার্যদের তাদের শ্রেষ্ঠ শিষ্যদের হাতেই শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বভার তুলে দিতেন। তার নিদর্শন তক্ষশিলায় পরিপ্রেক্ষিত হয়। যেমন বারাণসী রাজা প্রতিভাবান ব্রাহ্মণ সন্তান জ্যোতির্পালককে ধনুর্বিদ্যা পারদর্শী হওয়ার জন্য তক্ষশিলায় পাঠান। জ্যোতির্পালের শিক্ষা সমাপ্ত হলে তার প্রতিভা ও কুশলতার সন্তুষ্ট হয়ে প্রবীর আচার্য স্বয়ং নিজের তরবারি ও একটি তীর ধনুক, একটি বর্ম, একটি হীরকখণ্ড উপহার দেন। তিনি এরপর ধনুর্বিদ্যা বিভাগে আচার্যরূপে জ্যোতির্পালককে মনোনীত করেন এবং 500 শিক্ষার্থী প্রশিক্ষণের দায়িত্ব দিয়ে দেন তার হাতে এবং নিজে বানপ্রস্থে চলে যান। আজকের মতো এখানে শেষ করছি। আশা করি এই পর্ব তোমাদের ভালো লেগেছে। অবশ্যই এরকম ভিডিও তোমরা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। সবাই ভালো থেকো। প্রাচীন ভারতের ইতিহাসের কিছু দিক তোমরা শুনতে থাকো, জানতে থাকো এই মহাভারতের কথা। এখানে সমাপ্তি হলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।